সীমান্তে দফায় দফায় পুশিনের চেষ্টা বিএসএফের। অন্তত 10 জায়গায় ঠেকিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে বাধা পেয়ে শূন্যরেখায় 28 জন। দেশের 5 বিভাগে বইছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা, যশোর, দিনাজপুরে 38 ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমজনিত অসুখ, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তেরো দিনের মাথায় চট্টগ্রামের বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার চার্জশিট। ভোলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, স্বামী পলাতক। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। সীমান্তে আবারও বেড়েছে অস্থিরতা। গত কয়েকদিন ধরে সীমান্তগুলোতে ক্রমান্বয়ে পুশিন আর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও বিএসএফ এর চেষ্টা প্রতিহত করছে বিজেপি। এদিকে পুশিনের কারণে সীমান্তে দিন দিন আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। দ্রুত সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভাঙাবাড়ি সীমান্তে 28 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে ভাঙাবাড়ি বিউপির একটি টহল দল উক্ত ব্যক্তিদের সীমান্তে শূন্য লাইনে দেখতে পেয়ে তাদের পথরোধ করে ভারতের সীমান্তের দিকে পাঠায়। তাদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ভারতীয় লোকজনকে 28 জনকে বিএসএফ পুশিং করেছে বাংলাদেশে, আবার বাংলাদেশ বিজেপি আবার ওনাদেরকে ঘুরিয়ে পাঠিয়েছে। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও বিরাজ করছে পুশিন আতঙ্ক। অভিযোগ রয়েছে বিএসএফ দফায় দফায় বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা করছে। বিজিবির সাথে পাহারা দিয়েছি, রাত 2-3টে পর্যন্ত পাহারা দিই, সারা রাত পর্যন্ত পাহারা দিয়েছি এবং ওরা গেট খুলে বের করে দিয়েছিল। আমরা ফের আবার সপ্তাহ করে দিয়ে পাঠাচ্ছি ওদের। পুশিং আসছিল, আমরা গ্রামের লোকজন থেকে বিজিবি থেকে তাদের তাড়া করছিলাম। বেশিরভাগ সময়ে যে পুশিং আতঙ্ক চলছে, বিএসএফরা তারা অবৈধভাবে মানুষ ঢোকানোর চেষ্টা করছে। বিজিবি জানায় মহেশপুর সীমান্তের খোসালপুর, সামন্তা ও যাদবপুর এলাকায় পুশিনের ঘটনা বেশি ঘটছে। এ পর্যন্ত মহেশপুর সীমান্তে 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে জয়পুরহাটের 5 বিবি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারকাটা বেড়া নির্মাণকে কেন্দ্র করে গতকালের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। তবে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এলাকাবাসী জানায় শূন্যরেখা থেকে 150 গজ ভিতরে বিএসএফ তারকাটা বেড়া নির্মাণ গত বছর থেকেই অব্যাহত রেখেছে। এই বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সীমান্তে বসবাসকারীরা। সাদ ইসলাম শামস, এখন। রাজধানী ঢাকা সহ দেশের 41 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রা ক্রমাগত বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। এদিকে গরমের মাত্রা বাড়ায় বেড়েছে এসি ও চার্জার ফ্যানের বিক্রি। এদিকে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত প্রতিবেদনে। তীব্র তাপদাহে স্থবির বরেন্দ্র অঞ্চলের স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা ক্রমাগত বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। সকাল থেকেই তাপমাত্রা বেড়ে দুপুরের কররোধ বাড়াচ্ছে অস্বস্তি। ভ্যাপসা গরমের কারণে বাড়ছে নানা রোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বয়স্করা। বাতাসের আর্দ্রতা কম থাকায় পানি তৃষ্ণা বাড়ায়। ডাব, আখের রস ও ফুটপাতের পাশে বিক্রি হওয়া পানি পান করছেন অনেকেই। বয়স্ক আর যারা ছোট বাচ্চা, এদের নিয়ে বসবাস করা খুবই কঠিন হয়ে গেছে। ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। পেরেশানি হচ্ছে খুব, প্রত্যেকেরই একই অবস্থা। তাপমাত্রার কারণে লোকজন বার হচ্ছে না ঠিক মতো, প্রচণ্ড তাপমাত্রা। সেভাবে আগে যদি 800 টাকা ইনকাম, এখন 300 টাকা ইনকাম করা অনেক কঠিন ব্যাপার দেখাচ্ছে। উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরেও বইছে তীব্র তাপদাহ। দিনের প্রখর রোদ আর গরম বাতাসে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। রিকশা চালক, নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিকরা জীবিকার তাগিদে কাজ করলেও গরমে বারবার বিশ্রাম নিতে হচ্ছে তাদের।
বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দেশের সর্বোচ্চ। ময়মনসিংহে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ায় অনেকেই ভিড় করছেন এসি ও আইপিএস এর দোকানে। বিক্রি বেড়েছে চার্জার ফ্যানেরও, তবে চাহিদা বাড়ায় দাম বেড়েছে এসব পণ্যের। এই গরম পরিবেশে একটা এসির দরকার, জন্য আসলাম যে একটা এসি নিয়ে যায়। এসি সেল হয়েছে, পাশাপাশি তার রিচার্জেবল ফ্যান সেল হয়েছে, আর সিলিং ফ্যান সেল আজকেও সেল হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহ থেকেই কমতে পারে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সাদ ইসলাম শামস, এখন। কক্সবাজারে নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও 1 শ্রমিক। সকাল 11:30টার দিকে এই দরিয়ানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গামী সড়কের একটি কালভার্টে সকাল থেকে শ্রমিকরা কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে হঠাৎ মাটি ধসে পড়ে 3 শ্রমিক চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের 2 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী তোলার জন্য একটি বাস হঠাৎ ব্রেক করলে পেছন থেকে অটোরিকশাটিকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে 2 বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক ও 2 যাত্রী। অন্যদিকে নাটোরের বড়াই গ্রামের রয়না এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে একই পরিবারের 2 শিশু। পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজাজের মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তার বড় ভাই ইহান। এই ঘটনায় আহত হয়েছেন শিশু দুটির বাবা, মা ও দাদি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় মাত্র 13 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মনির হোসেনকে অভিযুক্ত করে হাসপাতালে এই প্রতিবেদন দাখিল করা হয়। গত 21 মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মনিরের বিরুদ্ধে। পুলিশ বলছে, হাসপাতাল সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার দ্রুত সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করা সম্ভব হয়েছে। চকবাজার জোনের সহকারী কমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, দ্রুত চার্জশিট দাখিলের ফলে ভুক্তভোগী পরিবার ও বিচার প্রার্থীদের মধ্যে বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার প্রতি আস্থা আরও বাড়বে। এদিকে ঘটনার দিন আসামিকে থানায় নেয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশকে ঘেরাও করে। এ সময় পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পৃথক মামলায় 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 15 জনকে। চার্জশিটে দর্শন করছে, আমরা মেডিকেল রিপোর্ট পেয়েছি, 22 ধারা আছে, 164 আছে, আমরা এগুলোর বেসিসে চার্জশিট দিয়েছি। পজিটিভ সাইন আছে দর্শনের। ভোলার এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনের এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। অঙ্কুর রায়ের ছবি ও ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। মেয়ের নিথর দেহের পাশে বাবা মায়ের আহাজারি, কান্নায় ভেঙে পড়েছেন মা। পাশে দাঁড়িয়ে বারবার জ্ঞান হারানোর উপক্রম বাবার। যে মেয়েকে সুখের সংসারের স্বপ্ন নিয়ে বিদায় দিয়েছিলেন 5 বছর আগে, সেই মেয়েই আজ স্বামীর বাড়িতে পড়ে আছে লাশ হয়ে। বুধবার সকালে ভোলা পৌর শহরের গোরস্থান সড়কের ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 2 মাস আগে মাইয়া এই বাসাত হাওরিও ফিরাইছে, নন্দ ফিরাইছে। ঈদের আগের দিন যখন সোহাগ গেছে আমার ভাগ্নিকে আনার জন্য, তো ওই সময় সে গিয়ে তার শাশুড়ির কাছে এবং তার শ্বশুরের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যে বিগত দিন যা হয়েছে এরকম আর কিছু হবে না। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা। 2021 সালে একই উপজেলার চরপাতা এলাকার ব্যবসায়ী সোহাগের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে 3 বছর বয়সী একটি কন্যা সন্তান।
স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি আর ননদের নির্যাতনের শিকার ছিলেন মিতু। এ নিয়ে স্থানীয়ভাবে এবং থানায় একাধিকবার সালিশও হয়েছে। ঘটনার দিন সকালে মিতুর স্বামী ফোন করে তার মাকে জানায় মিতু মারা গেছে। ওর শ্বশুর, ওর শাশুড়ি, ননাস, জামাই সবাই যখন খুব বেশি অত্যাচার করতো তখন আমাদের সবাইকে ফোন দিয়ে ও বলতো। থানার স্যারে বিচার করিয়া দিছে, কয়েকবারই বিচার করিয়া দিছে। আমরাও বুঝাইতাম মনু ধৈর্য ধরলে ধৈর্যের ফল আছে। এদিকে ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। হত্যার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা লাশের ইনকোয়েস্ট করি, ইনকোয়েস্টে তার গলার উপরে কিছু চিহ্ন দেখা যায় আর কি। এটা আসলে আমরা কি কারণে এটা আমরা আপাতত বলতে পারছি না, তদন্তের প্রয়োজন রয়ে আছে। তবে আমরা পোস্টমর্টেম করলে আমরা অবশ্যই রিপোর্ট পাবো। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে মৃত্যুর যে হাজব্যান্ড এবং তার যে শাশুড়ি এবং ননদ, এদেরকে কাউকেই আমরা পাই না। 2 বছরের শিশুকন্যাকে রেখে মিতুর এই মৃত্যু আত্মহত্যা নাকি নির্যাতনের বলি তা নিয়ে চলছে চাঞ্চল্য। পরিবারের দাবি, মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান। এখন ভোলা। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। সকালে শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াইতে আহত হয় উভয় পক্ষের অন্তত 50 জন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশে নির্মিত আধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি বলিয়ান। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রেনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান এমজিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনী বিভিন্ন জাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তরের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফ্লোটিং ক্রেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, মেড ইন বাংলাদেশ উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধির যে কৌশলগত লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, এই প্রকল্প তার বাস্তব প্রতিফলন। একই সঙ্গে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমান সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে দেশীয় শিল্প গড়ে তোলা এবং সক্ষমতা বৃদ্ধিতে যে কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেছে, এই প্রকল্প তারই একটি বাস্তব এবং উজ্জ্বল উদাহরণ। তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান। মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সময় তিনি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার সমালোচনা করে বলেন, এমন ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত ছিল। সরকারের একটি কুচক্রী মহল প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জনদুর্ভোগ অব্যাহত থাকলে জনগণ রাজপথে নেমে আসবে। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।